এসেছি আবার আজকের ক্লাসে। আগে আমরা রেশনালটা দেখলাম যে WACC আমাদের নিশ্চিত করে যে আমরা মিনিমাম রিটার্ন যারা ক্যাপিটাল দেয় তাদের স্যাটিসফাই করতে পারবো। এবার আমরা যাব ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের উপরে। এই ইকুয়েশনটা আমরা ইউজ করি। আমরা নর্মালি এটা মধ্যে যাই না, বাংলাদেশে এটা আমরা ইউজ করি না, তো এটা বাদ দিলে পরে আশা করি এবার হবে, তা হলো না। এখানে এবার পেয়েছে, এটা আমরা ইউজ করিনি। এটা বাদ দেওয়ার পরে আমাদের সিম্পলিফাইড ইকুয়েশনে কম্পোনেন্ট গুলো কি, proportion of debt, return required by the debt holders, proportion of equity, required return by the shareholders. পলিসি অনুযায়ী এই WD আর WE লং রানে মোটামুটি স্টেবল থাকে, এটা খুব একটা পরিবর্তন হয় না। তাহলে এই ফিগারগুলো কোথা থেকে পাই সেগুলো একটু দেখতে হবে আমাদের। কিন্তু আগে আমরা একটু রিভিউ করব যে বেশি ইম্পর্টেন্ট কস্ট যেটা শেয়ার হোল্ডার বন্ড হোল্ডারদের যেটা দিতে হবে সেই ফিগারটা আমরা কিভাবে পাই, এবং স্টক হোল্ডারদের কিভাবে কত দিতে হবে সেই ফিগারটা কিভাবে পাই। প্রথমে আসেন দেখি কস্ট অফ লং টার্ম ডেট। যে দেশে অনেক বন্ড ইস্যু হয় সে দেশে সিম্পলি এই সময় বর্তমানে আপনি যে ইল্ড টু ম্যাচুরিটি দেখেন সেটাকেই আপনি কস্ট অফ ডেট হিসাবে ইউজ করতে পারেন। আমাদের দেশে আমরা বাইরে থেকে কখনো কখনো লোন নিয়ে আসি, সেখানে যে লোনের ইন্টারেস্টটা লং টার্ম লোন যদি হয় সেটাকে আমরা কস্ট অফ ডেট হিসাবে ইউজ করতে পারি। কোম্পানি একটা ব্যাংকের কাছে যে লং টার্ম লোন নিতে পারে, ফলে সেটার অ্যানুয়াল রেটটাকে আমরা কেডি হিসাবে ইউজ করতে পারি। আর কুইকলি যদি জানতে চান তাহলে আপনি কাউকে আশেপাশের কাউকে জিজ্ঞেস করবেন ব্যাংকে এখন ডিপোজিট রেট কত, যেটাই ডিপোজিট রেট হবে তার সাথে আপনি 5% যোগ দিলে আপনি লেন্ডিং রেটটা পাবেন। আপনার বরোইং রেটটা হবে সেইটা, যে আপনি যেটা বড় করছেন ব্যাংক সেই রেটে আপনাকে টাকা লোন দেবে। আমাদের দেশে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, তারা সাধারণত লং টার্ম লোন দিয়ে থাকে। তারা যে রেটটা ইউজ করবে সম্ভবত 1% বেশি, সেটাও আপনি ইউজ করতে পারেন। এখন পরের স্লাইডে দেখেন যে বাংলাদেশে এখন হয়তো এই রেটটা একটু কম হবে, ইনফ্লেশন অ্যাভারেজ 6%, 6.3% এইরকম হবে। আগে যেটা বলেছিলাম যে আপনার নমিনাল রিস্ক ফ্রি রেটটা হচ্ছে ইনফ্লেশন প্লাস রিয়েল রেট অফ রিটার্ন, যেটা 3-4% আপনি অ্যাড করতে পারেন। তারপরে আপনি একটা কোম্পানি যখন ব্যাংকের কাছে যাবেন, ব্যাংক আপনাকে একটু রিস্কি মনে করবে। সরকার টাকা ফেরত দিয়ে দেয়, কিন্তু বড়োয়ার টাকা যদি ফেরত না দেয় তাহলে বিপদ। তো সেই জন্য আপনি একটা ডিফল্ট রিস্ক প্রিমিয়াম অ্যাড করতে পারেন। এই রেটটা কিন্তু আগে কি ছিল সেটার উপরে নির্ভর করে না। আপনি টাকা তুলবেন, এখন আপনি প্রমিস করবেন এখনকার মার্কেট কন্ডিশনের উপরে ভিত্তি করে। তাহলে আপনার যেটা জানা দরকার, এখন লং টার্ম ডেট নিতে গেলে আপনাকে কত ইন্টারেস্ট দিতে হবে, সেটা কিন্তু আমাদের ট্যাক্স ডিডাক্টেবল, ফলে এফেক্টিভ কস্ট কিন্তু আমাদের তার থেকে কম হবে। তাহলে বেসিক পয়েন্ট তাহলে কি হলো, কস্ট অফ ডেট কি আমাদের, ইল্ড টু ম্যাচুরিটি বা রেট অন লং টার্ম ডেট। এবার আমরা যে কস্ট অফ ইকুইটিতে, কস্ট অফ ইকুইটি কুইকলি বের করার জন্য আপনার একটা পথ হচ্ছে যে আপনি বন্ড ইল্ড বা কস্ট অফ ডেট যেটা ধরেছেন তারপরে আপনি আরো 4% অ্যাড করতে পারেন। এটা পশ্চিমা দেশে এটা ফেয়ারলি কমন। আমাদের দেশে বলতে গেলে তাহলে এই দুটো চয়েস প্রধান। আপনি হয় গর্ডন গ্রোথ মডেল ইউজ করবেন, যেটা হচ্ছে ডিভিডেন্ড ডিভাইড বাই পিইও আর গ্রোথ রেট।
এই গ্রোথ রেটটা কিন্তু বের করাটা একটু জটিল হতে পারে। এই নাম্বারগুলো মোটামুটি আমরা জানি, ডিভিডেন্ডটা পলিসির উপরে নির্ভর করবে, আর আপনার কোম্পানির শেয়ার বাজার দাম কত সেটা আপনি জানবেন। আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে, এটা আমার কাছে মনে হয় একটু ভালো পদ্ধতি, এই জন্যে যে এটার মধ্যে রিস্ক আছে, এটার মধ্যে রিস্ক ইনকর্পোরেটেড নাই। তা আমরা এই ইকুয়েশনটা, সিকিউরিটি মার্কেট লাইন ইকুয়েশনটা ইউজ করি। বেটা যদি দেওয়া থাকে তাহলে আপনি, বা বেটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি এই রেটটা ইউজ করতে পারবেন। আপনার রিস্ক ফ্রি রেটটা কি? এটা হচ্ছে ইনফ্লেশন প্লাস 3 or 4% or something in between, কেমন? আর এটা হচ্ছে মার্কেট রিস্ক প্রিমিয়াম। যারা শেয়ার কিনে থাকেন তারা জানেন যে মার্কেটে ফ্লাকচুয়েশন হয়, অনেক সময় লস দেখাতে পারে, অনেক সময় প্রফিট দেখাতে পারে। তো এই অ্যামাউন্ট রিস্ক প্রিমিয়াম, অ্যাভারেজ রিস্ক প্রিমিয়াম, এটা আমরা বের করি KM মাইনাস KRF। KM হচ্ছে মার্কেট রিটার্ন। তো বাংলাদেশে অ্যাভারেজ রিটার্ন 30% মতো এসছে প্রত্যেক বছর। ভারতেও কিন্তু মোটামুটি তাই বলেই জানি। তাহলে আমাদের এই রিস্ক ফ্রি রেটটা যদি 9% হয় আর এটা যদি 25% হয়, তাহলে প্রিমিয়ামটা কিন্তু আপনার প্রায় 16%-এর কাছাকাছি চলে যাচ্ছে, কেমন? তো either way এই ফিগারটা মোটামুটি স্টেবল থাকার কথা। এটা যদি আপনি ইংল্যান্ডে যান বা আমেরিকায় যান, এই গ্যাপটা ধরা হবে 6.5% থেকে 8%-এর মাঝখানে। আর আমি বাংলাদেশে এটা রেকমেন্ড করব যে আপনি এটা অ্যাটলিস্ট 20% ধরবেন। 20% প্লাস রিস্ক ফ্রি রেট about 10%, আপনার রিকোয়ার্ড রিটার্ন 30%-এর কাছাকাছি যাবে। তারপরের স্লাইডে আসি, গ্রোথ রেটটা কিভাবে বের করব। গ্রোথ রেটটা, হিস্টোরিক্যাল গ্রোথ রেটটা বের করতে পারেন, একটা টাইম বেসড রিগ্রেশন করতে পারেন, যেটা থেকে আপনি বলতে পারেন যে এখন আমার কোম্পানি প্রত্যেক বছর এই হারে বাড়ছে। দেশের জিডিপি গ্রোথ রেটটা আপনি ইউজ করতে পারেন। এখন জিডিপি গ্রোথ রেট যদি ইউজ করেন তাহলে আপনার কৃতিত্বটা কোথায় সিইও হিসাবে? সারা দেশ 5%-এ গ্রো করছে, আমাদের জিডিপি গ্রোথ এখন একটু কম আছে, কিন্তু আমরা 6 to 8% এক্সপেক্ট করি। তো যাই হোক, জিডিপি গ্রোথ রেট ইউজ করতে পারেন, তবে এটা অনেকটা আপনার কৃতিত্ব ছাড়া। এটা সারা দেশে সবাই করছে, আপনিও করছেন, খুব একটা চেষ্টা করতে হয়নি। আর একটা আছে যে ইনফ্লেশন রেট। আপনার গ্রোথ রেট যেন ইনফ্লেশন রেট থেকে কম না হয়, কারণ কোনো কিছু না করলেও জিনিসপত্রের দাম ইনফ্লেশনের হারে বাড়বে। হিস্টোরিক্যাল রিটার্ন অন ইকুইটি গ্রোথ রেট আপনি ইউজ করতে পারেন। আর এই একটা রেট প্রচুর ইউজ করা হয়, এখানে আমি লিখেছি সাস্টেইনেবল গ্রোথ রেট, অনেকে এটাকে বলেন যে রিটেনশন গ্রোথ রেট। আইডিয়াটা হচ্ছে এখানে যে আপনি যদি 20% লাভ করেন প্রত্যেক বছর, আপনি এর থেকে ধরেন 40% দিয়ে দিলেন ডিভিডেন্ড হিসাবে, তাহলে 60% তো থেকে গেল। সেই 60%-এ তো অ্যাসেট হিসাবে কোনো জায়গায় দেখানো হবে, ফলে আপনার টোটাল অ্যাসেট অ্যাটলিস্ট সেই পরিমাণ বাড়বে, কেমন? তো এই রেটটা কিন্তু প্রচুর ব্যবহার করা হয়, স্পেশালি যখন আমি প্রজেকশন করি, ফাইন্যান্সিয়াল প্রজেকশন করি, তখন হয়তো এটা দেখার চেষ্টা করব। আর এটা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, এটা একটু আগে এখানেও দেখিয়েছি। এই ইকুয়েশন একই ইকুয়েশন, এটা করতে গেলে আপনার বেটা জানতে হবে। আর যদি আপনি গর্ডন গ্রোথ মডেল ইউজ করতে চান, যেটা হচ্ছে এইটা, সেটা জানতে গেলে আপনার জি গ্রোথ রেটটা জানতে হবে।
এখন আপনি দেখতে পারেন যে আপনার শেয়ারের ভ্যালু, ক্যাপিটাল গেইন তো এটা, শেয়ারের ভ্যালু কত হারে বাড়ছে। তো সেটা আপনি পয়েন্ট টু পয়েন্ট একটা হিসাব করে বের করতে পারেন। আমাদের দেশে ডিভিডেন্ডের সাথে প্রায় স্টক ডিভিডেন্ড দেওয়া হয় বা বোনাস শেয়ার দেওয়া হয়, ফলে গ্রোথ রেট কম্পিটিশনটা সামান্য একটু জটিল হয়ে যায়। যাই হোক, আমাদের প্রধান দুটো পথ হচ্ছে, একটা গর্ডন গ্রোথ মডেল বের করা, আর একটা হচ্ছে যে সিকিউরিটি মার্কেট লাইন এর উপরে বেস করে রিকোয়ার্ড রিটার্নটা বের করা। এই রিকোয়ার্ড রিটার্ন, যেহেতু এই রিকোয়ার্ড কথাটা আছে, সেটা রিলেটেড টু রিস্ক, এই জন্য আমি হয়তো এই ইকুয়েশনটা বেশি পছন্দ করি, যেটা আমার ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ইকুয়েশনে যেতে হবে। যখন এই নাম্বারগুলো সবগুলো পেয়ে গেলাম, তখন আমি এখানে নাম্বারগুলো দিতে পারি। এখানে নাম্বারগুলো হচ্ছে আপনার, যেমন WACC মানে কি, এখানে হচ্ছে আপনার WD হচ্ছে 0.4, লিখতে পারছি, আমার হাতে লিখতে হবে হয়তো। আচ্ছা, তো তাহলে WACC হচ্ছে 0.4 টাইমস 10 টাইমস 1 minus 0.3 plus বাকি ক্যাপিটাল 60%, আর শেয়ার হোল্ডারদের এক্সপেকটেশন সম্ভবত ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল বা সিকিউরিটি মার্কেট লাইন, তার উপরে ভিত্তি করে 25%। এই ইকুয়েশনটা কমপ্লিট করলে আপনি এই টাকাটা পাবেন বা এই রেটটা পাবেন। আপনার সব অ্যাভারেজ রিস্ক ইনভেস্টমেন্টের উপরে আপনাকে তাহলে প্রমিস করতে হবে 17.8% রিটার্ন জেনারেট করতে। এটা যদি প্রমিস করতে পারেন, তারা যদি আপনাকে বিশ্বাস করে, তাহলে ফাইন্যান্সিং ইনভেস্টমেন্টের জন্য টাকা পাওয়াটা কোনো সমস্যা হবে না। আজকে এখানেই শেষ করব, আপনারা কাইন্ডলি একটু রিভিউ করে নেবেন। এরপরে যখন আমরা ডিসকাশনে আসব, তখন আমরা মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল নিয়ে কথা বলবো। ধন্যবাদ।